হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 ইউনিফর্ম সার্কুলার মোশন পার্ট 3টা পড়াবো। তো পার্ট 3তে কি কি পড়াবো? প্রথমে পড়াবো অপকেন্দ্র বল, তারপরে পড়াবো অপকেন্দ্র প্রতিক্রিয়া বা অভিকেন্দ্র বল, কিভাবে তাদের মধ্যে রিলেশন। তো দেখো, অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল ইংলিশে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যাপারটা কি? তাহলে আমরা শিখেছি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন বস্তুটির উপর কেন্দ্রাভিমুখী একটি বলের প্রয়োজন হয়। সেই বলকে বলা হচ্ছে কি? অভিকেন্দ্র বল। এবং সর্বক্ষণের জন্য সেই বলটা প্রযুক্ত হয়, তবেই কিন্তু বস্তু ঘুরবে, না হলে কিন্তু বস্তু সরলরৈখিক পথ অবলম্বন করে এগিয়ে যাবে। তো যাই হোক, আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিখতে হবে অপকেন্দ্র বলটা আবার কোত্থেকে তৈরি হলো বা অপকেন্দ্র বলটা কি। লক্ষ্য করো, এই অপকেন্দ্র বলটাকে বোঝাবার জন্য আমরা একটা ঘূর্ণায়মান টেবিলকে কনসিডার করব। তাহলে ঘূর্ণায়মান টেবিল, ধরো এরকম একটা টেবিল আছে যেটা ক্রমাগত ঘুরছে এই বিন্দু বা এই অক্ষের সাপেক্ষে। এই টেবিলটা মনে করে নাও ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। এখন এই টেবিলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই টেবিলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং টেবিলের বাইরে ভূমিতে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তাহলে কি বললাম? একজন টেবিলে, ঘূর্ণায়মান টেবিলে দাঁড়িয়ে আছে, আরেকজন কোথায় দাঁড়িয়ে আছে? আরেকজন দাঁড়িয়ে আছে ভূমিতে। এখন লক্ষ্য করো, এই ঘূর্ণায়মান টেবিল যখন ঘুরছে, আমি এই ছবিটাকে এখানে যদি বোঝাই, টেবিলটা হলো এই বৃত্তাকার, এই বৃত্তাকার টেবিল। এখন এটা হলো সেন্টার ও, আর এই এ ব্যক্তিটা, এটা এ ব্যক্তি দিলাম, এটা বি ব্যক্তি দিলাম। এ ব্যক্তিটা রয়েছে কোথায়? এই বিন্দুতে, এটা এ, আর এটা কে রয়েছে? এটা বি। লক্ষ্য করো, এ ব্যক্তির হাতে একটা বল রয়েছে। এখন কোন মুহূর্তে, ধরো এই মুহূর্তটা থেকেই আমি যদি ধরি, এই মুহূর্তে ব্যক্তিটা বলটাকে ছেড়ে দিল। যেই ব্যক্তিটা বলটাকে ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে কি হবে? ঘূর্ণায়মান টেবিলে যে দাঁড়িয়ে আছে সে বলটাকে একরকম ভাবে যেতে দেখবে, আবার যে স্থির ভূমিতে রয়েছে, ভূপৃষ্ঠে যে রয়েছে, সে কিন্তু বলটাকে অন্যরকম ভাবে যেতে দেখবে। তো লক্ষ্য করো কে কিরকম ভাবে যেতে দেখছে, দেখে নাও। যে মুহূর্তে বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি বলটাকে এইটা দিয়ে দেখাচ্ছি, এই কালো বিন্দুটা, যে মুহূর্তে বলটাকে ছেড়ে দেওয়া হয়েছে সেই মুহূর্তে দেখবে, কে দেখবে? বি দেখবে বলটা যেন স্পর্শক বরাবর বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? তোমরা এটা নিজেরাই দেখতে পারো। একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে ঘোরাও, যেই ছেড়ে দেবে, যেহেতু আমি স্থির বা যে স্থির দাঁড়িয়ে আছে সে দেখবে ঢিলটা স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। তাহলে স্থির নির্দেশতন্ত্রে অবস্থিত কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে ঢিলের গতি কেমন? ঢিলের গতি স্পর্শক বরাবর। কিন্তু এ ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ যে ঘূর্ণায়মান নির্দেশতন্ত্রে রয়েছে, সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই বলটার গতি কিন্তু
স্পর্শ বরাবর নয়। কেন? দেখো, লক্ষ্য করো, যে মুহূর্তে ব্যক্তিটা বলটাকে ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে বলটা ধরো এই দিকেই বেরিয়ে যাচ্ছে, কার সাপেক্ষে? বি ব্যক্তির সাপেক্ষে এই দিকেই বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনো এক মুহূর্তে বলটা যখন এখানে, মানে বি ব্যক্তি বলটাকে যখন এই পজিশনে দেখছে, তখন এ কোথায়? এ তখন এখানে। ধরো এ তো আর থেমে নেই, এ তো ক্রমাগত ঘুরছে। তাহলে এ কিন্তু ক্রমাগত ঘুরছে। তাহলে যে মুহূর্তে, দেখো আমার ডান হাতের বুড়ো আঙুলটা হলো বল, আর এই কালো কালারের মাথাটা হলো এ ব্যক্তি। যে মুহূর্তে বলটাকে ছেড়ে দিয়েছে, বলটা এই যাচ্ছে, এই ব্যক্তি কিন্তু এই যাচ্ছে, গিয়ে এই পৌঁছলো। তাহলে এ ব্যক্তি যখন এখানে, এ ব্যক্তি যখন এই জায়গাটায়, তখন বলটা কোথায়? এখানে। আবার লক্ষ্য করো, বলটা যখন এখানে বি বিন্দুর সাপেক্ষে বা বি ব্যক্তির সাপেক্ষে, তখন এ ব্যক্তিটা এখানে। তাহলে প্রত্যেক মুহূর্তে এ ব্যক্তির সাপেক্ষে বলটা যেন কেন্দ্র বহির্মুখে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি বললাম তাহলে? যখন বলটা কে ছেড়ে দেয় ব্যক্তিটা, মানে এই ব্যক্তিটা, এ তো এখানে আছে, তার যে মুহূর্তে বলটাকে ছেড়ে দিল সেই মুহূর্তে ব্যক্তি এখানে, বলটা এখানে, এরপরে ব্যক্তিও ঘুরছে, বলও এগিয়ে যাচ্ছে। তাহলে ব্যক্তি আস্তে আস্তে ঘুরছে, ব্যক্তি ধরো ঘুরছে, বলটাও এগিয়ে যাচ্ছে। তাহলে এই ঘূর্ণায়মান ব্যক্তির সাপেক্ষে বলটা যেন কেন্দ্র বহির্মুখে এগিয়ে যাচ্ছে। তার সাপেক্ষে? ঘূর্ণায়মান ব্যক্তির সাপেক্ষে। তখনই আমরা বলতে পারি যে এই বলের গতি দুজনে দুরকম ভাবে দেখল। যে স্থির নির্দেশ তন্ত্রের সাপেক্ষে আছে সে দেখছে স্পর্শক বরাবর, যে ঘূর্ণায়মান নির্দেশ তন্ত্রে রয়েছে সে দেখছে কেন্দ্র বহির্মুখী। তাহলে অপকেন্দ্র বলকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে ঘূর্ণায়মান নির্দেশ তন্ত্রের উপর অবস্থিত কোনো বস্তু বা ব্যক্তি কেন্দ্র বহির্মুখী যে বল অনুভব করে, মানে এই ফোর্স, এখানে যে বলটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর লোকটা কি দেখছে? যেন কেন্দ্র বহির্মুখে বেরিয়ে যাচ্ছে। তাহলে যে বল অনুভব করে সেই বলটাকেই বলা হচ্ছে কি? অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বল এক ধরনের অলিক বল, এর বাস্তবিকতা নেই। কেন নেই? না, যখন স্থির নির্দেশ তন্ত্র আছে দেখছে স্পর্শ বরাবর বেরিয়ে গেল, কেবলমাত্র ঘূর্ণন নির্দেশ তন্ত্রের সাপেক্ষেই, কেবলমাত্র ঘূর্ণন নির্দেশ তন্ত্রের সাপেক্ষেই এই বলের অস্তিত্ব রয়েছে। ঘূর্ণন নির্দেশ তন্ত্র থামিয়ে দাও, মানে এই ব্যক্তি, বি ব্যক্তি, সে কি দেখবে? বলটাকে স্পর্শ বরাবর বেরিয়ে গেল। তাহলে অপকেন্দ্র বল এমনই এক ধরনের বল যা কেবলমাত্র ঘূর্ণন নির্দেশ তন্ত্রের সাপেক্ষেই প্রযোজ্য হয়, বা আবর্তনশীল কোনো নির্দেশ তন্ত্রে অবস্থিত কোনো ব্যক্তির সাপেক্ষে এই বলটা অনুভব হয়। তাহলে এই কারণে অপকেন্দ্র বল হলো এক ধরনের কি বল? অলিক বল। বোঝা গেছে? এইবার লক্ষ্য করো, অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া। তাহলে অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল কি? সেন্টিপ্রেটাল ফোর্স। আর একটা কি বললাম? অপকেন্দ্র প্রতিক্রিয়া। অপকেন্দ্র প্রতিক্রিয়া সেন্ট্রিফিউগাল
সেন্ট্রিফিউগাল রিয়াকশন। তাহলে এই জিনিস তিনটে কি দেখো, আমরা যদি ছোট্ট একটা বালতি নিয়ে জল ভর্তি করে দড়ি দিয়ে বেঁধে যদি উলম্ব বৃত্তাকার পথে বেশ জোরে ঘোরায়, দেখবে বালতিটা যখন উলম্ব অবস্থানে রয়েছে তখন হয়তো দেখবে জল পড়ছেই না, জল পড়ছে না। কিরকম, কেন এটা হলো? ধরো বালতিটা এই আছে, বালতিটা এরকম আছে, এই দড়ি, এইটা ধরে নাও হাত, এইখানটায় এটাকে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। উলম্ব বৃত্তাকার পথে যখন ঘোরানো হচ্ছে তখন বালতিটা মনে করে নাও কোনো একটা সময় এখানে পৌঁছেছে, এখানে যেই পৌঁছেছে বালতির জলটা পড়ছে না। কেন পড়বে না? লক্ষ্য করো, প্রথমে আমরা দেখি অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বলটা কে প্রয়োগ করছে? আমার হাত, তার উপর দড়ির সাহায্যে বালতির ওপর। তাহলে আমরা কি জানি যে টান অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি কাজ করে। সুতোর টান বা দড়ির টান সর্বদাই অ্যাওয়ে ফ্রম দ্য বডিতে কাজ করে। তাহলে এই বরাবর দড়ির টান কাজ করছে, অন্যদিকে অ্যাওয়ে ফ্রম দ্য বডি। এইটা হলো ক্যাপিটাল টি। ঠিক আছে, তাহলে এটা দেখো কেন্দ্রাভিমুখী, এটা সর্বক্ষণের জন্য কোন দিকে কাজ করছে? কেন্দ্রের দিকে। তাহলে এটা হলো অভিকেন্দ্র বলকে যোগায়, অভিকেন্দ্র বল। তাহলে এই সুতোর টান সর্বদাই অভিকেন্দ্র বলকে যোগাচ্ছে। ধরো বালতি এখানে আছে, সুতোর টানটা কেন্দ্রাভিমুখী। বালতি যদি এইরকম পজিশনে থাকে সুতোর টানটা কেন্দ্রাভিমুখী, বালতি এখানে থাকলেও সুতোর টানটা কেন্দ্রাভিমুখী। তাহলে এই সুতোর টান বা দড়ির টান অভিকেন্দ্র বলকে সাপ্লাই দিচ্ছে। এইবার লক্ষ্য করো, তাহলে এটা ক্রিয়া, তার উপরে ক্রিয়া করেছে, বালতির ওপরে ক্রিয়া করেছে। প্রত্যেক ক্রিয়ার কি রয়েছে? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এটা যদি ক্রিয়া হয়, বালতির ওপরে ক্রিয়া হয়, তাহলে বালতি আমার হাতের ওপর যে বল প্রযুক্ত করবে সেটা হলো প্রতিক্রিয়া। তাহলে এটা কি কেন্দ্র বহির্মুখী? ওই জন্যই নাম দিলাম কি অপকেন্দ্র প্রতিক্রিয়া। কেন্দ্র বহির্মুখী যে বল অনুভব করবে সেটাই হলো অপকেন্দ্র প্রতিক্রিয়া। যে অভিকেন্দ্র প্রতিক্রিয়া নয়। অভিকেন্দ্র মানে অলওয়েজ কেন্দ্রের দিকে, আর অপকেন্দ্র মানে কেন্দ্র বহির্মুখী। তাহলে কেন্দ্র বহির্মুখী প্রতিক্রিয়া কার প্রতিক্রিয়া? অভিকেন্দ্র বলের প্রতিক্রিয়া হলো। এইবারে লক্ষ্য করো, ক্রিয়া প্রতিক্রিয়া আমরা শিখেও গেছি। ভিন্ন বস্তুতে এটা বালতির উপরে, প্রতিক্রিয়াটা আমার হাতের উপর। ঠিক আছে, তো অপকেন্দ্র বলটা তাহলে এবারে কোথায় কাজ করছে? লক্ষ্য করো, অপকেন্দ্র বলটা এই যে বালতি বা বালতির জল, এরা কেন্দ্র বহির্মুখী যাওয়ার চেষ্টা করছে। যেহেতু বালতিটা একটা ঘুরন্ত নির্দেশতন্ত্র, তাহলে ঘুরন্ত নির্দেশতন্ত্রের মধ্যে অবস্থিত যে কোনো বস্তু বা ব্যক্তি একটা অলিভ বল লাভ করে। তোমরা নিউটনের পড়েছিলে যে কোনো একটা গাড়ি, ধরো একটা গাড়ি যখন ত্বরণ নিয়ে যায় তখন কি হবে? এর ভিতরের দোলক উল্টো দিকে একটা বল অনুভব করে, দোলকটা পিছনের দিকে যাওয়ার চেষ্টা করে। কিসের জন্য? অলিভ বলের জন্য। তাহলে যেহেতু দোলকটা ত্বরণজনিত নির্দেশতন্ত্রে রয়েছে,
তাহলে অলিক বলের জন্য পিছনে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখানেও ঠিক তাই, ধরো বালতিটা ঘুরছে, বালতিটা ধরো এরকমই ঘুরছে, তাহলে এরকম যদি ঘোরে তাহলে এই বরাবর কাজ করেছে স্পর্শক বরাবর বেগ, তাহলে কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, ত্বরণ তো রয়েছেই, যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার ত্বরণ অবশ্যই থাকবে। তাহলে এসি কত, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন ভি স্কোয়ার বাই আর অর ওমেগা স্কোয়ার আর। তাহলে এটা ত্বরণ, তাহলে বালতিটা হলো কি ত্বরণজনিত একটা নির্দেশতন্ত্র। সেই ত্বরণজনিত নির্দেশতন্ত্রের মধ্যে অবস্থিত কোন বস্তু বা ব্যক্তি যদি থাকে কি হবে, ত্বরণের বহির্মুখে একটা বল অনুভব করে। তাহলে এই বলটা কি হবে, এই বলটা হবে অলিক বল, অলিক বল বা অপকেন্দ্র বল। ঠিক আছে, লক্ষ্য করো অপকেন্দ্র বলটা এক্ষেত্রে কি, জল বালতি এইগুলোর উপরে কেন্দ্র বহির্মুখী ক্রিয়া করছে, ঠিক আছে, এইগুলো বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইবারে লক্ষ্য করো যদি বাই চান্স এখানটায় গিয়ে বালতিটা থেমে যায়, কোনো কারণে বালতি গিয়ে যদি থেমে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু থেমে যাওয়া মানে কি ত্বরণ আর নেই, তাহলে ঘুরন্ত নির্দেশতন্ত্রের কোনো অস্তিত্বই নেই, সঙ্গে সঙ্গে সমস্ত জল পড়ে যাবে। ঠিক আছে, দেখবে এরকম কিছু অঙ্ক আছে এক্সারসাইজে, এই বরাবর কাজ করছে অলিক বল আর এই বরাবর কাজ করছে কি জলের ওজন এমজি, একটু জায়গাটা প্রবলেম হচ্ছে, জলের ওজন এমজি কাজ করেছে, এমজি নিচের দিকে, অপকেন্দ্র বল কোন দিকে, ওপরের দিকে, অপকেন্দ্র বল কোন দিকে কাজ করেছে, ওপরের দিকে। তাহলে অপকেন্দ্র বলের ফর্মুলা কি হবে, অভিকেন্দ্র বলের ঠিক উল্টো, তাহলে এই জলটার উপরে অপকেন্দ্র বল কত আসবে, এম ভি স্কোয়ার বাই আর। দেখেন ছোট এম দিয়েছি কিন্তু, কারণ জলের ভরটাকে আমি ছোট এম দিয়ে ডিনোট করেছি। এইবার ভেবে দেখো, তাহলে জলটা পড়ছে না, ঠিক পড়বে না তখনই যদি এম ভি স্কোয়ার বাই আর সমান কি হয়, এমজি হয়। তাহলে এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান কি আসবে, জি আর, তাহলে ভি কত আসবে, রুট ওভার জি আর। তাহলে এই জিনিসটাই হবে বালতির ওই মুহূর্তের বেগ, অর্থাৎ বালতির বেগ যদি এটা হয়ে থাকে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জি আর, তাহলে জল উপর থেকে নিচের দিকে আর পড়ছে না। তাহলে এই হলো ব্যাপার। তাহলে এটা একটা উদাহরণ দেওয়া হলো, ঠিক আছে, দেখে নাও। ওকে, দেখো নতুন আর একটা উদাহরণ দিই, দেখবে বেলুনের ভেতরে জল ভরে দাও, বেলুনের ভেতরে জল ভরে দিলে বেলুনটা নর্মালি ধরো এরকম হয়ে আছে, বেলুনটা নর্মালি ধরো জল সহ বেলুনটা নর্মালি ধরো এরকম হয়ে আছে, এর ভেতরে কিন্তু জল আছে, নর্মালি এরকম হয়ে আছে। এইবার আমরা যদি এই বেলুনটাকে সুতো দিয়ে বেঁধে ঘোরাই, তাহলে বেলুনের আকৃতি কিন্তু ধীরে ধীরে এরকম হয়ে যাবে, বেলুনের আকৃতিটা ধীরে ধীরে এই জায়গাটায় হয়ে যাবে। তাহলে কি বললাম, বেলুনের আকৃতিটা ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে। তাহলে কেন, কারণ এই বরাবর যখনই ঘুরছে তখন এখানটায় হাত আছে, ভেবে দেখো এখানটায় হাত আছে, এইবারে যখনই ঘুরছে তাহলে সুতোর টান, এই টানটা কাকে যোগাবে, অবশ্যই অভিকেন্দ্র বলকে যোগাবে। আবার এই টানটা কি, অপকেন্দ্র প্রতিক্রিয়া। আবার এই জলটা কোন দিকে যেতে চাচ্ছে, কেন্দ্র বহির্মুখী, বা বেলুনটা কোন দিকে যেতে যাচ্ছে, কেন্দ্র বহির্মুখী। এখানকার ছোট বেলুনের ছোট ছোট যে কণাগুলো আছে সেটা কোন দিকে যেতে যাচ্ছে, কেন্দ্র বহির্মুখী। তাহলে এইটা হলো কি অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বলের অস্তিত্ব তখনই পাওয়া যাবে যদি সে ঘুরন্ত নির্দেশতন্ত্রে থাকে। তো এরকম একটা খুব ভালো একটা অঙ্ক করাচ্ছি, দেখো অঙ্কটা হলো
মনে করে নাও একটা অনুভূমিক নাগরদোলায়, ধরো এটা হচ্ছে চেয়ার রয়েছে, এই চেয়ারের মধ্যে বলবো না, চেয়ারের ওপরে এক ব্যক্তি বসে আছে, চেয়ারের মধ্যে এক ব্যক্তি এখানটায় বসে আছে। এইবার ধরো এই ব্যক্তিটা বসে আছে, এইবার এইটা ঘুরছে, এটা এই বরাবর ঘুরছে। তাহলে এই বরাবর যখনই ঘুরবে তখন কি হচ্ছে, কি কি ফোর্স কাজ করছে আগে দেখা যাক। প্রথমে চেয়ারের উপরে ব্যক্তিটা বসে আছে, তাহলে এই বরাবর কাজ করছে ব্যক্তিটার ওজন mg। ওপরের দিকে কাজ করেছে কি, ওপরের দিকে কাজ করেছে অবশ্যই প্রতিক্রিয়া বল R। এইবার লক্ষ্য করো যখন এটাকে ঘুরছে, তাহলে এখানকার টানটা, এই টানটা কোন দিকে কাজ করছে, কেন্দ্রের দিকে। তাহলে এটা হলো অভিকেন্দ্র বল। আবার এই দণ্ডটার উপর, যে দণ্ডটা মাটিতে পোঁতা আছে, যেটা ঘোরাচ্ছে, তার উপরে কি কাজ করবে, এটা হলো অপকেন্দ্র প্রতিক্রিয়া। অপকেন্দ্র প্রতিক্রিয়া, কেন্দ্র বহির্মুখী। এইবার লোকটা বসে আছে কোথায়, ঘুরন্ত নির্দেশতন্ত্র, কারণ চেয়ারটা হলো ঘুরন্ত নির্দেশতন্ত্র। ঠিক আছে, তাহলে ব্যক্তিটার উপরে কাজ করছে অপকেন্দ্র বল কোন দিকে, mv²/r, mv²/r or mω²r, কেন্দ্র বহির্মুখে। এইবার দেখো লোকটা চেয়ারে বসে আছে, এই দিকটায় কাজ করবে ফ্রিকশন, মনে করে নাও সীমাস্থ ঘর্ষণ বল Fs। তাহলে সীমাস্থ ঘর্ষণ বল Fs কেন্দ্রের দিকে কাজ করেছে, তাহলে কেন্দ্রের দিকে যে মুহূর্তে কাজ করবে, তাহলে এই সীমাস্থ ঘর্ষণ বল এটার সঙ্গে ইকুয়াল হবে। মানে ঠিক যে মুহূর্তে পিছলে যাওয়ার উপক্রম করছে, কোন চেয়ার বরাবর লোকটা যখন ছিটকে যাওয়ার উপক্রম করছে, তখনই আমরা কি বলতে পারি, Fs ইজ ইকুয়াল টু কত, mω²r। Fs মানে কি লেখা যায়, μsr। তাহলে mω²r, μs ইন্টু r এর সোজাসুজি কে রয়েছে, r এর সোজাসুজি রয়েছে mg ইজ ইকুয়াল টু mω²r। m কেটে গেল, μs ইজ ইকুয়াল টু কত, ω²r/g। তাহলে এখান থেকে আমরা লোকটার সঙ্গে বা ব্যক্তিটার সঙ্গে চেয়ারের সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক একটা বৃত্তীয় গতির সাহায্যে বার করে দিতে পারি। তাহলে এইভাবে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক বার করে দেওয়া যাবে। ঠিক আছে, দেখে নাও, খুব ভালো একটা উদাহরণ। ওকে, আচ্ছা এইবারে দেখো আমরা ওই রকম টাইপের, মানে আগের যেটা করালাম ঠিক ওই রকম টাইপের আর একটা জিনিস শেখাই। ধরো এখানে একটা উলম্ব ড্রাম আছে, উলম্ব ড্রাম। এই ড্রামটা ঘুরছে। এবারে কোনো যন্ত্রের সাহায্যে একে ঘোরানো হচ্ছে, বা উপরে যদি কোনো হ্যান্ডেল থাকে এটাকে দিয়ে এরকম ভাবে এই ড্রামটাকে ঘোরানো হচ্ছে। লক্ষ্য করো, এটা যদি অক্ষ ধরি ড্রামের, তাহলে ওমেগা কৌণিক বেগে, মনে করে নাও ড্রামটা সুষম ওমেগা কৌণিক বেগে ধরো ঘুরছে। এখন এখানটায় যদি কোনো একটা বস্তু এই ড্রামের গায়ে লেগে থাকে, ধরো সেই বস্তুটা পড়ে যাচ্ছে না, ড্রামের গায়ে এই জায়গাটা বস্তুটা লেগেই আছে,
নিচের দিকে পড়ে যাচ্ছে না। তো কি কি শর্ত কাজ করছে তো দেখে নাও। এই বরাবর কাজ করছে কি W ইকুয়াল টু mg, নিচের দিকে পড়ে যাওয়ার টেন্ডেন্সি হলে ফ্রিকশন কাজ করবে উপরের দিকে, মনে করে নাও এটাই সীমাস্থ ঘর্ষণ। যেহেতু ড্রামটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে ড্রামের গায়ে অবস্থিত কোনো বস্তু কেন্দ্র বহির্মুখী একটা বল অনুভব করবে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এটা ক্রিয়া, আর এই দিকে তখন কাজ করবে প্রতিক্রিয়া। লক্ষ্য করো ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া পরস্পরের সঙ্গে কত কোণে রয়েছে, 90 ডিগ্রি কোণে। এখন যদি আমি এর সাম্যাবস্থাকে বিবেচনা করি, অর্থাৎ ঠিক পড়ার উপক্রম করছে বা পড়ছে না, এইরকম টাইপের যদি কন্ডিশনে যদি আমরা দেখি, তাহলে Fs ইজ ইকুয়াল টু কত আসবে mg এক নম্বর, আর ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু কত আসছে এম ওমেগা স্কোয়ার আর, এটা 2 নম্বর। আমরা কি জানি Fs মানে কি লেখা যায় মিউ এস আর, তাহলে এইটা এখানে বসাবো, Fs এর জায়গায় লিখছি mg, মিউ এস রইল, ক্যাপিটাল আর এর জায়গায় এম ওমেগা স্কোয়ার স্মল আর, এম এম কেটে গেল, এখান থেকে মিউ এস পেয়ে যাব, কত পেয়ে যাব জি বাই ওমেগা স্কোয়ার আর। খেয়াল করে আগের সূত্র আর এই সূত্রটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে আমাকে ছবিগুলোকে নিয়ে ঠিকঠাক মানে আইডিয়া রাখতে হবে যে কোন জায়গাটায় রাখলে কোন ফোর্স কিভাবে কাজ করছে, সেটা অবশ্যই আমাদের জানা দরকার, তবে কিন্তু আমরা সেইভাবে ইকুয়েশন করে যেতে পারবো। আচ্ছা, এইবারে তোমাদেরকে আর একটা খুব ভালো জিনিস শেখাই, দেখে নাও। তোমাদেরকে আর একটা খুব ভালো জিনিস শেখাই, সেটা হলো একটা অর্ধগোলাকৃতির বাটি আছে, এরকম অর্ধগোলক, ঠিক আছে? এরকম অর্ধগোলাকৃতি বাটি আছে। এই বাটিটার সেন্টার কিন্তু এটা মানে বৃত্তাকার চাকতির সেন্টারের মতো, এটা সেন্টার ও। এখন এই বাটিটা মনে করে নাও ঘুরছে, ওমেগা কৌণিক বেগে আবর্তিত হচ্ছে। এখন এখানটায় ঠিক এই জায়গাটায় এখানটায় একটা বস্তু ধরো আটকে আছে। এই বস্তুর উপরে কি কি ফোর্স কাজ করছে সেটা আমরা দেখি। যখনই ধরো এই বস্তুটা এখানে আটকে রয়েছে, তাহলে এই সেন্টারের সঙ্গে কত কোণ করে, সেন্টারের সঙ্গে মনে করে নাও থিটা কোণ করে এই জায়গাটা আটকে রয়েছে। খেয়াল করো এই ব্যাসার্ধটা হলো আর, এই ব্যাসার্ধটাও কত, এই ব্যাসার্ধটাও আর, তাই তো? যেহেতু এটা একটা গোলক বৃত্ত ধরছি এটা, তাহলে এটা ব্যাসার্ধ আর হলে এটাও আর। এইবার লক্ষ্য করো প্রথমের কাজ করবে কি, ওজন নিচের দিকে কাজ করবে mg, প্রতিক্রিয়া বল কোন দিকে, এদিকে ক্যাপিটাল আর বা নর্মাল রিঅ্যাকশন এন দিলাম। আচ্ছা, এখান থেকে আর দিয়ে দিই ক্যাপিটাল আর, তাহলে প্রতিক্রিয়া বল ক্যাপিটাল আর। লক্ষ্য করো তাহলে বস্তু পড়ে যাবে কোন বলে, পড়ে যাওয়ার টেন্ডেন্সি কোন বলের জন্য পড়ে যাওয়ার টেন্ডেন্সি নেবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে mg কে ভাঙলে এই বরাবর mg cos থিটা, আর এই বরাবর কি কাজ করছে mg sin থিটা। লক্ষ্য করো বস্তুটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি নিচ্ছে কোন ফোর্সের জন্য, mg sin থিটা। বাধা দিয়েছে কে, ঘর্ষণ বল, দ্যাট ইজ ইকুয়াল টু Fs কাজ করছে, দেখে নাও। তো এই ফোর্স গুলো কাজ করছে। আরো কি ফোর্স আছে, আসল জিনিস ফোর্সটা এক্ষেত্রে ধরনি, ওমেগা কৌণিক বেগে আবর্তিত করলে বস্তু কিন্তু আর1 ব্যাসার্ধে ঘুরছে, বস্তু কিন্তু আর ব্যাসার্ধে ঘুরছে না,
এটা কিন্তু খেয়াল করে, বস্তু ঘুরছে অন্য একটা ব্যাসার্ধে, বস্তু ঘুরছে কত, r1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে। তাহলে এদিকে কাজ করবে কি, m ওমেগা স্কোয়ার r1, নট r, m ওমেগা স্কোয়ার r1 ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে। তো এই হলো ব্যাপার। আর মোটামুটি আর কোনো ফোর্স নেই। এইবারে আমরা ফোর্স গুলোকে ঠিকঠাক ব্যালেন্সে রাখতে হবে। কিভাবে কি করব, লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখান থেকে তো এমজি কে ভেঙে নিলাম, ঠিক আছে। লক্ষ্য করো তো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত, দেখো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, এটাও হবে থিটা। তাহলে এফএস কে ভাঙবো, এফএস কে সমকৌণিক উপাংশে ভাঙবো, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হবে এফএস কস থিটা, দেখে নাও। আর এই বরাবর, এইটা লাল কালি দিয়ে দেখাচ্ছি কিন্তু, আর এই বরাবর কি কাজ করবে, এই বরাবর আসবে এফএস সাইন থিটা, দেখে নাও, এই বরাবর কাজ করবে এফএস সাইন থিটা। ওকে, আর কোন ফোর্স, এইবারে দেখো, তাহলে এম ওমেগা স্কোয়ার আরটাকে কিভাবে, এম ওমেগা স্কোয়ার আর ওয়ানটাকে আমরা কিভাবে কি ভাঙবো, এম ওমেগা স্কোয়ার আর ওয়ানটাকে কিভাবে ভাঙা যায়, লক্ষ্য করো, এম ওমেগা স্কোয়ার আর ওয়ানটাকেও ভাঙতে পারো। আচ্ছা ধরো এটাকে এইভাবে ভেঙেছো তো, আর একটা স্টাইলেও ভাঙতে পারো। এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমি এফএস টাকে আর ভাঙবো না, আমি এম ওমেগা স্কোয়ার আরটাকেই ভাঙবো, ঠিক আছে। দেখো আমি এফএস টাকে মুছে দিচ্ছি, তাহলে এফএস টাকে ভাঙছি না, এফএস টাকে ভাঙলাম না, এফএস টাকে ভাঙলাম না, কাকে ভাঙলাম, এম ওমেগা স্কোয়ার আর ওয়ানটাকে ভেঙে নেবো, যেহেতু এটা একটা আলাদা লাইনে আছে, আলাদা লাইনে আছে, তাহলে আমি ওইভাবেই ভাঙবো, দেখে নাও। তাহলে এখান থেকে এটা কত আসছে, এম ওমেগা স্কোয়ার আর ওয়ান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এম ওমেগা স্কোয়ার আর ওয়ান সাইন থিটা। ওকে, এইবার এইদিকে একটা ভাঙা হচ্ছে, এটা কত আসবে, এম ওমেগা স্কোয়ার আর ওয়ান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এম ওমেগা স্কোয়ার আর ওয়ান কস থিটা। এই দেখে নাও, তাহলে এফএস টাকে ভাঙলে এই এম ওমেগা স্কোয়ার আর ওয়ানটার একটু প্রবলেম হচ্ছে, আরো অন্যান্য গুলো একটু কোথা থেকে ইকুয়াল করব সেগুলো প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি এইভাবে ভাঙলাম। লক্ষ্য করো, এইভাবে ভাঙলে এবার আমার লাভটা কি, দেখো আমি সব লাইন বরাবর পেয়ে গেছি, এই লাইন বরাবর বেশ কিছু ফোর্স পেয়ে গেছি, দেখে নাও, এদিকে আর এদিকে এম ওমেগা স্কোয়ার আর ওয়ান কস সাইন থিটা, এদিকে পেয়েছি এম জি কস থিটা। আবার দেখো এই বরাবর বেশ কিছু ফোর্স পেয়ে গেছি, দেখে নাও, এই বরাবর এখানে দুটো ফোর্স, এখানে দুটো ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, তাহলে এগুলোকে সব একটা লাইনে নিয়ে এলাম, এই কারণেই এইভাবে করা। তো এখন দেখো এগুলোকে নিয়ে আমরা একটা ইকুয়েশনের মতো তৈরি করি। প্রথমে এটা বলি যে এফএস, ছবি থেকে দেখো, এফএস প্লাস এম ওমেগা স্কোয়ার আর ওয়ান কস থিটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এম জি সাইন থিটা। এফএস, তাহলে এফএস কত, এম জি সাইন থিটা মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ওয়ান কস থিটা। ওকে, আবার এফএস মানে কি লেখা যায়, মিউ এস আর, মিউ এস আর
এম জি সাইন থিটা মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ওয়ান কস থিটা, মিউ এস ইন্টু আর এর সোজাসুজি কে আছে দেখো, আর এর সোজাসুজি এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, তাহলে কত আসছে আর এর সোজাসুজি mg cos theta প্লাস m ওমেগা স্কোয়ার আর ওয়ান সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে mg সাইন থিটা, দেখে নাও একবার সব ঠিকঠাক আছে, mg সাইন থিটা মাইনাস m ওমেগা স্কোয়ার আর ওয়ান cos থিটা। এইভাবে আমরা দেখো এইটাকে এরকম ভাবে একটা ফর্ম দিয়ে দিলাম, এখান থেকে তুমি সীমাস্থ ঘর্ষণ বল পেতে পারো, তাহলে mg sin থিটা মাইনাস m ওমেগা স্কোয়ার আর ওয়ান cos থিটা ডিভাইডেড বাই এটা mg cos থিটা প্লাস m ওমেগা স্কোয়ার আর ওয়ান sin থিটা। তাহলে এইভাবে আমরা এই অর্ধগোলক বাটির মধ্যে বস্তু আর তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বলি যেটা খুব দরকার, খুবই দরকার, দরকারটা হলো এক্ষেত্রে খেয়াল করো আমি কোনটা ধরেছি কিন্তু এটা, আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এই কোনটা দেওয়া থাকতে পারে, তখন সেরকম ভাবে করে নেবে। এইবারে আরেকটা জিনিস বলি, এখান থেকে দেখো এই কোণের রেসপেক্টে এটা লম্ব, এটা অতিভুজ, এই থিটা কোণের রেসপেক্টে আর ওয়ানটা লম্ব, আরটা অতিভুজ। মনে করে নাও আর ওয়ান দেওয়া নেই, আর ওয়ান সাধারণত দেওয়া থাকে না। আর ওয়ান যদি দেওয়া না থাকে তাহলে আর ওয়ান বাই আর লম্ব বাই অতিভুজ দ্যাট ইজ ইকুয়াল টু কত সাইন থিটা, তাহলে আর ওয়ান সমান কত আর সাইন থিটা। অর্থাৎ যে জায়গাগুলোতে আর ওয়ান রয়েছে, যে জায়গাগুলোতে আর ওয়ান রয়েছে সেখানে আমরা এই আর সাইন থিটাকে বসাতে পারবো। ঠিক আছে, এইবারে এখানকার বিভিন্ন বিভিন্ন ভ্যালু দেওয়া থাকলে তোমরা সেরকম ভাবে এটাকে করতে পারবে, দেখে নাও। ওকে, তাহলে আজকের এই পর্যন্তই, এর পরের দিনে আবার এর পর থেকে বুঝিয়ে দেবো। ওকে, বাই।